আজকে বৈঠক হলো একটা নির্বাচন নিয়ে, যেটা বুঝলাম নির্বাচনের বাইরে আর তো কিছু দেখলাম না, যে কবে নির্বাচন হবে এটি নিয়ে তারা একটা যৌথ বিবৃতি দিল, এর বাইরে অন্য কোনো বিষয় কিন্তু নাই। এক নম্বর, তারা বৈঠক করেছে প্রায় 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টার বৈঠকে কি শুধুমাত্র নির্বাচনের সময় নিয়ে আলাপ হলো? এখন যদি নির্বাচনের সময় নিয়েই আলাপ হয়, সেই ক্ষেত্রে আপনি দেখেন তো যে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। কেন? এই খলিলুর রহমানকে তো বিএনপির দাবি ছিল যে তাকে বাদ দিতে হবে, পদত্যাগ করতে হবে, তাকে নিয়ে বৈঠক করলেন নির্বাচনের তারিখ ঠিক করার জন্য। তো কেন নিরাপত্তা উপদেষ্টার এখানে কাজটা কি? এক নাম্বার, যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ওখানে ছিলেন, তিনি নানান কারণে বিতর্কিত, তিনি আবার চট্টগ্রাম বন্দর ওই আরাকানিদের জন্য আপনার করিডোর এসবের সঙ্গেও সংশ্লিষ্ট, সুতরাং তিনি ওখানে ছিলেন উপস্থিত। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ছিলেন কে? আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের সন্তান তিনি বিএনপির সাবেক বাণিজ্য মন্ত্রী। বন্দর সংক্রান্ত বিষয়ে তাদের অনেক দক্ষতা আছে। আমরা কি এখানে কোনো যোগসূত্র দেখতে পাই? জনাব তাজুল আহমেদ, আমাকে বলছো বলতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, যোগসূত্র কি আসলে ডক্টর ইউনূস লন্ডনে গিয়েছেন হ্রদ দেখতে এবং কলা বেচতে। ওই একটা কথা আছে না বাংলায়, হ্রদ দেখা কলা বেচা। হ্রদ দেখলে পুণ্য হয় আর কলা বিক্রি করলে লাভ হয়। তো হ্রদ দেখা হচ্ছে কি ওনার আরেকটি পুরস্কার গ্রহণ করা, যে উনি 250-র উপরে পুরস্কার পেয়েছেন, হ্যাঁ, বিভিন্ন দেশে। তারপরেও তার দরকার, তার দুটি মোহ আছে জীবনে, এক হচ্ছে পুরস্কার পাওয়া, আরেকটা হচ্ছে গিয়ে টাকা, যেভাবে হোক অর্থ উপার্জন করা। তিনি বিলিয়নিয়ার, তিনি মিলিয়ন মিলিয়ন ডলার তিনি উপার্জন করেছেন, কিন্তু সত্যি কথা বলতে রাজি নাই। টাকা কোথায় গিয়েছে, কিভাবে তার পকেটস্থ হয়েছে, এগুলো তিনি বলতে রাজি না। যাই হোক, এখন বিএনপির তারেক রহমানের সঙ্গে কথা না বলে একমাত্র লোক যার সঙ্গে কথা বললে এই ইলেকশন পেছানোর ব্যাপারটা এটা সুরাহা হবে। কারণ দেশের যারা বিএনপি করেন, যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু উষ্মা প্রকাশ করেছেন অলরেডি। তারা এই খলিলুর রহমানের যেমন পদত্যাগ দাবি করেছেন, তাদের দাবি অনুযায়ী ডিসেম্বরে ইলেকশন দিতে হবে, তাদের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে। কাজে এই ফোর্সটাকে কমাতে হলে এর প্যারালাল একটি শক্তি, যেটা হচ্ছে যে তারেক রহমান, তিনি যদি বিদেশে বসে তাকে যদি কোনো একটা বেনিফিট দেওয়া হয়, তিনি যদি কম্প্রোমাইজ করেন, তাহলে বিএনপি এই কথাটা মেনে নেবে, যেটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এখন। কিন্তু বিএনপি একটা পাতা ফাঁদে পা দিচ্ছে। হ্যাঁ, আমি বলছি বিএনপির এখন শক্তি সবচেয়ে বেশি বাংলাদেশে দল হিসেবে। হ্যাঁ, আজকে যদি ধরে নেই হাইপোথেটিক্যালি, শরফুজ যেমন আপনাকেও বলছি, আজকে যদি হাইপোথেটিক্যালি আমরা ধরে নেই বিএনপি এমন একটা ঘোষণা দিল, তারেক রহমান অথবা দেশে যে বিএনপির নেতা আছেন তারা ঘোষণা দিলেন যে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ৭১, বঙ্গবন্ধু ২৬শে মার্চ, ২৫শে মার্চ, আমাদের সংবিধান, আমাদের পতাকা, এগুলোর পক্ষে আমরা আছি, আপনারা আসেন। আমি তাজুল ইমাম গ্যারান্টি দিয়ে বলছি, আমার ডান হাত কেটে ফেলে দিব, বাংলাদেশের 80% লোক বিএনপির পাশে এসে দাঁড়াবে এবং এই অপ্রতিরোধ্য শক্তি কেউ ঠেকাতে পারবে না। আওয়ামী লীগের দরকার নেই, আওয়ামী লীগ না, যারা স্বাধীনতার পক্ষে আছে। হ্যাঁ, আজকে আমি তাজুল ইমাম বলছি, আজকে যদি স্বাধীনতার পক্ষ অবলম্বন করেন, সংবিধানের পক্ষ অবলম্বন করেন বিএনপি, আমি কোনোদিন রাজনীতি করিনি, আমি বিএনপিকে সমর্থন দেব। হ্যাঁ, তো আমার মতো অজস্র মানুষ আছেন। হ্যাঁ, আমি জানি স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতার একচ্ছত্র নায়ক। হ্যাঁ, তাকে আমরা জাতির পিতা বলে সম্মান করি। সেই পিতৃত্ব যদি কেউ অস্বীকার করেন, তবে এটুকু মানবেন এবং মেনেছেনও যে তিনি এই দেশটার স্বাধীনতার এক নায়ক। হ্যাঁ,
আজকে যদি বিএনপি সেটা মেনে নেয়, কারণ বিএনপির জন্ম হয়েছে একজন মুক্তিযোদ্ধার সক্রিয় ভূমিকায়, তাই না? জিয়াউর রহমান, তার জেড ফোর্স ছিল, তিনি 3 নম্বর 4 নম্বর সেক্টরে তিনি যুদ্ধ করেছেন তার জেড ফোর্স নিয়ে। তো এগুলো ভুলে গেলে, এগুলো তো অর্জন, একটা জাতির ভিত্তি, একটা 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 রাজনৈতিক দলের গৌরবোজ্জ্বল একটা অর্জন। এই জিনিসগুলোকে যদি আজকে সমর্থন দেন, কালকে কিন্তু বন্যার তোড়ে উড়ে যাবে এনসিপি, জামাত, সবকিছু। কিন্তু সেই শঙ্কিত অবস্থায় যদি থাকেন, দোনমনা থাকেন, তাহলে বিএনপিকে যে ট্র্যাপে পড়েছেন, এই ট্র্যাপের খেসারত দিতে গেলে এপ্রিল ইলেকশন হবে না, এটা 26শে ডিসেম্বরেও যেতে পারে, নাও যেতে পারে, আরো পিছিয়ে যেতে পারে। আমি এদেরকে বিশ্বাস করি না, আমি মনে করি না এদের পরিপূর্ণ বিশ্বাস করা সম্ভব। জি, আপনি বলছেন, তাজুল ইমাম ভাই বলছিলেন যে স্বাধীনতার কথা বললে সবাই গিয়ে বিএনপির পেছনে দাঁড়াবে। আজকে যারা অদৃশ্য আওয়ামী লীগ তারাও আসবে, আর যারা স্বাধীনতার পক্ষের, আমার এখানে অনেকে মন্তব্য করছেন, অনেকেই মন্তব্য করছেন যে জামাত, বিএনপি, এনসিপি এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না। হ্যাঁ, বিএনপি কে যদি আমরা রং চড়াই, রং দেই, এটাতে মধ্যে কালার, দেওয়ালটার মধ্যে যদি রং দেই, একরকম রং নয়, এখানে 3 রকম রং আছে। একটা আছে স্বাধীনতার পক্ষে, যেন ফজলুর রহমান ভাই যেভাবে কথা বলেন, হ্যাঁ, তারও একটা বিরাট সমর্থন আছে। আরেক দল আছে যারা পুরোপুরি জামাতের পক্ষে, কিন্তু ওরা ঠিক জামাত বলে স্বীকার করে না নিজকে। আর আরেক দল আছেন যারা সাধারণ নাগরিক, যারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় এলে একটা সুস্থ শাসন ব্যবস্থা, ইলেকশন সব হবে। এই যে মানুষগুলো, এদের সংখ্যাও কম নয়, এরা সাধারণ মানুষ, এরা কোনো রাজনীতি করেন না, হ্যাঁ, কিন্তু এরা দেশের পক্ষে কোনো দল কাজ করলে, কোনো শাসক কাজ করলে এরা সমর্থন করেন। তো এই যে 3 ভাগে ভাগ, এটাকে এক হতে হবে। জি, এখানে আরেকজন একটা মন্তব্য করেছেন, তাজুল ইমাম ভাই, এখানে আরেকজন একটা মন্তব্য আপনার কাছেই প্রশ্নটি করেছেন যে বিএনপি কি স্বাধীনতার পক্ষের শক্তি? ইউনূস দেশ বিক্রি করে দিচ্ছে, আর খালেদা জিয়া বলছেন ইউনূসের বিরোধিতা করা যাবে না। এইটাই তো বলছি যে ফাঁদে পা দিচ্ছেন বিএনপি। আমি একটু এই জায়গাটায় বলি, জি, এই যে প্রশ্নগুলো করছেন, ঠিক আছে, আমরা বিভিন্ন দলে তো বিভক্ত, এই যে প্রশ্নগুলো করার ভেতর থেকে আপনি পলিটিক্যাল আইডিওলজি, আইডেন্টিটিটা বের হয়। যিনি প্রশ্নটি করেছেন তার কাছে এই বিষয়টা সামনে এসেছে, কিন্তু যে ডিপি ওয়ার্ল্ড নিয়ে আলোচনা হচ্ছে, এই ডিপি ওয়ার্ল্ডকে এই পর্যন্ত নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার হাত ধরে, সালমান রহমানরা হাত ধরে এই পর্যন্ত নিয়ে এসেছে। ডক্টর ইউনূসের যেটা বলা হচ্ছে, ভাই যথার্থ বলেছেন, উনি রতও দেখতে যান, কলাও বেচতে যান। উনি গেলেন পুরস্কার আনতে, কিন্তু হঠাৎ করে এয়ারবাসের প্রতিনিধি এসে ওনার সাথে বৈঠক করছে যে এয়ারবাস বাংলাদেশে তার ব্যবসাটা করতে চায়। আমরা মুক্তিযুদ্ধের এই যে জায়গাটায়, এই জায়গাটা আমরা এক একজন এক এক দৃষ্টিতে দেখি। বাংলাদেশে এখন এই আলোচনাটা করার সুযোগ হবে না, নিশ্চয়ই যারা দেশ থেকে চলে গেছেন তাদের সমর্থকরা হয়তো গালাগালিও করবেন যে 20 বৃক্ষটা বড় হয়েছে আমাদের এখানে, এই 20 বৃক্ষ বড় করার পেছনে যারা এখন ওই এসে লাল বদর এই সব মানে বিশেষণ দেন, আপনাদের ভূমিকা ছিল না? সার্জিস আলম কাদের বাড়ির থেকে বড় হয়েছে, কার ঘর থেকে জন্ম হয়েছে? এই যে মানুষগুলোকে দেখছি তারা কাদের বাড়িতে বড় হয়েছে? আপনারা জুলাই মাসে বুঝতে পেরেছিলেন যে এটা ডানপন্থীদের হাতে চলে যাবে, কিন্তু আপনারা এইটা বুঝতে পারেননি যে আপনাদের ঘরের মধ্যে এরা বড় হচ্ছে। আমরা যে পরিবর্তনটা এসেছে, আমাদের এই মুহূর্তে যেটা প্রয়োজন, বাংলাদেশে একটা স্টেবল গভর্নমেন্ট দরকার। অনেকে জিজ্ঞেস করে যে আমরা এই যে জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম কি একটা শুধু ভোটের জন্য, সরকার পরিবর্তনের জন্য? না, আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছি কেবল ভোটের জন্য না। একই সাথে আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস তার 750 কোটি টাকা ট্যাক্স মাফ করে নিয়ে যাবেন সেই জন্য।
আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম প্রতি মাসে বাংলাদেশে 100 জন মানুষ গণপিটুনিতে মারা যাবে সেইটার জন্য না। আমরা জুলাই মাসে রাস্তায় নেমেছিলাম 2 শতাধিক মাজারে হামলা হবে সেইটার জন্য না। সুতরাং এখানের ওই হামলা বন্ধ করার জন্য, এখানে নারীকে পেটানোর একদিন পরে ফুলের মালা দিয়ে আপনি তাকে বের করে নিয়ে যাবেন এইটার জন্য না। কেউকে আপনি ইচ্ছা করে জেলে ঢুকাবেন, তারপরের দিন যখন সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হবে তারপরে তাদেরকে বাড়ির থেকে ডেকে এনে জামিন দিয়ে দিবেন, এইটার জন্য আমরা জুলাইতে রাস্তায় নামি। আমরা একটা স্টেবল গভর্নমেন্ট, একটা বাসযোগ্য দেশ, এইটার জন্য নেমেছিলাম। আপনারা মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করবেন, জুলাই অভ্যুত্থানের কোনো জায়গায় এই কথাগুলো ছিল না। তারপরে ওই চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে, এই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি। নির্বাচন এখানে দরকার। নির্বাচন ছাড়া ডক্টর ইউনূস এবং তার সরকার নানা রকমের প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে আছে, এটা অস্বীকার করা যাবে না। শুধু খলিলুর রহমান তার উপদেষ্টা না, খলিলুর রহমান আমেরিকার নাগরিক। সেই আমেরিকার নাগরিকের প্রতি তার এতটা দুর্বলতা কেন, এই প্রশ্নটি বারবার তোলা হয়েছে এবং মাহমুদুর রহমান মান্না একটা যথার্থ উত্তর দিয়েছেন যে উনি কেবল শোনেন, উনি কোনো উত্তর দেন না। তো নিশ্চয়ই মিটিমিটি হাসেন, নিশ্চয়ই মেঘ এখানে আছে। আপনি কেউকে ডাকলেন না, আপনার পররাষ্ট্র উপদেষ্টা কোথায়? তিনি তো এখানে নেই, এই টিমে তাকে নেননি। আপনি খলিলুর রহমানকে নিয়ে কেন ঘুরছেন, যে খলিলুর রহমান এবং এখানে করিডোর এক এবং অভিন্ন এবং এটিকে তালগোল পাকিয়ে ফেলেছেন? আপনি শুধুমাত্র ওই বৈঠকে 1.5 ঘন্টার বৈঠকে এই বিষয়গুলো আলোচনা আসেনি। যে বিষয়গুলো তাদের জন্য স্বস্তিদায়ক সেই বিষয়গুলো এসেছে। তবে একসময় না একসময় এই তথ্যগুলো বেরিয়ে আসবে। শরীফ ভাই, আপনি বলছেন, দেখুন আমি আপনার পুরনো কথায় ফেরত যাই। আপনি বলছেন যে মানে রাজনীতিতে মাঠে সব কথা হয় না, কিছু কথা রাখা হয় টেবিলে বসে আলোচনার জন্য, রাইট? তো মাঠে নির্বাচনের কথা বলেছে, তারা টেবিলে যে এই করিডোর এইসব বিষয় নিয়ে আলোচনা করেনি। হাউ ডু ইউ নো দ্যাট? আমি এই কারণে, আপনি কোন একটা অনুষ্ঠানে কোন একটা বাড়িতে যাওয়ার সময় পকেটে টুপি নিয়ে যাচ্ছেন, এটা মিন করে যে আপনি সেখানে গিয়ে নামাজ পড়বেন, সেই প্রস্তুতি আপনি নিয়ে যাচ্ছেন। আপনি যে বৈঠকটি করেছেন সেই বৈঠকে খলিলুর রহমানকে ডেকে নিয়ে আসা এটা বলার অপেক্ষা রাখে না যে খলিলুর রহমান এখানে করিডোরের জন্য ঘুরে বেড়াচ্ছেন, নিশ্চয়ই করিডোর নিয়ে আলোচনা হয়নি। তবে ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে করিডোরের বিষয়ে বলা হয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদিও এখানে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ, এই যে নির্বাচিত সরকার ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া যাবে না, এর মানে সংবিধান অনুযায়ী যারা নির্বাচিত তারা সংখ্যাগরিষ্ঠ হলে ক্যাবিনেটে সংখ্যাগরিষ্ঠের অনুমোদনে এগুলো হতে পারে, হ্যাঁ, এই সিদ্ধান্ত হতে পারে। এখন কথা হচ্ছে যে যেসব সংস্কার নামক পরিবর্তন তিনি করছেন, হ্যাঁ, তার এই তথাকথিত বিপ্লবী সরকারের কারণে এই সব কিছু যদি আগামীকাল নির্বাচিত একটি সরকার হলে যে বিচার বিভাগ হবে তার সামনে যদি আমি আপিল করি, রিট পিটিশন আনি, এই সব কিছুই তো বন্ধ হয়ে যাবে এবং এগুলো সংবিধান অনুমোদিত না হলে সবকিছু বর্জন করতে হবে। এটা কি আপনি মানেন? এটা যে মামলা হবে না এরকম গ্যারান্টি আছে? না, এই জায়গাটায় আমি কিন্তু আমার কথাটা শেষ করিনি। আমি আপনাকে যেটা বলতে চাই, নির্বাচিত কি অনির্বাচিত, আমি আমার করিডোর দিব না। হ্যাঁ, করিডোর যদি বলেনি আমি করিডোর দিব না, বিএনপি বলেনি, বিএনপি বলেছে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। আমি ওই জায়গাটাই আসছি। বিএনপি বলছে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে। আমি যেটা মনে করি যে এটি যদি আপনার সিকিউরিটি ইস্যু হয় তাহলে নির্বাচিত কি অনির্বাচিত এটি ইম্পর্টেন্ট না। এটা যদি আপনার ন্যাশনাল ইন্টারেস্টের ইস্যু হয় তাহলে আপনি ইলেক্টেড নাকি সিলেক্টেড এটা কোনো গুরুত্বপূর্ণ না। মূল জায়গাটা হচ্ছে যে পাবলিক ইন্টারেস্ট এর সঙ্গে যুক্ত আছে কিনা। আপনার দেশের অখণ্ডতা যদি এটার সাথে যুক্ত থাকে
তাহলে আপনি নির্বাচিত হলেন কি অনির্বাচিত হলেন এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা হচ্ছে তার সাইকোলজিটা সরকার বুঝতে পারছে না। সে আপনি একই সঙ্গে যদি ইরানে যাওয়ার পাসপোর্ট দেন ফ্রি, আর আমেরিকায় যাওয়ার মানে ভিসা দেন, আর আমেরিকায় যাওয়ার ভিসা দেন 5 লক্ষ টাকা খরচ করতে হবে, বিরাট অংশ আমেরিকার 5 লক্ষ টাকা দিয়ে ভিসায় চলে যাবে। কিন্তু সে এখানে এসে আমেরিকাকে গালি দিচ্ছে, সেখানে গিয়ে আমেরিকাকে গালি দিচ্ছে। যদি আপনি মনে করেন যে এর ভেতর থেকে মানুষকে আমি বিভ্রান্ত করব, মানুষ বিভ্রান্ত হবে না। এশিয়া এনার্জি আমাদের উদাহরণ আছে। মানুষকে স্বপ্ন দেখিয়ে এই যে পোর্ট নিয়ে যেটা বলা হচ্ছে, একসময় বলা হতো 2001-2 সালের দিকে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, আমাদের গ্যাস রপ্তানি করতে হবে। তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, বিবিআনার থেকে ভারতে গ্যাস রপ্তানির বিরোধিতা করেছি। আগামী এই জুন মাসের 27-28 বামপন্থীরা রোড মার্চ করছে। তাদের শক্তি সামর্থ্য কম হতে পারে, কিন্তু তারা সাহস দেখাচ্ছে। এই জায়গাগুলোতে আপনি যদি মনে করেন যে একেবারে চোখ কান বন্ধ করে কারো হাতে তুলে দেবেন, দেশের মানুষ কিন্তু সেটি মানবে না। এবং আমি আপনাকে মনে করিয়ে দিই, ফুলবাড়ির কথা মনে আছে, কয়লা খনির কথা। বিএনপি পাওয়ারে থাকার শেষ সময় এই তেল গ্যাস কমিটি আন্দোলনের কারণে তাদের মিছিলে গুলি করে 4 জন শহীদ হয়েছিল আমাদের সাথী, কিন্তু এই চুক্তি আমরা বাতিল করতে বাধ্য করেছি। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারের একটা বিরাট অংশ আমরা জানি তারা আমেরিকার পারপাসটা সার্ভ করতে চাইছে, তারা বিদেশিদের পারপাসটা সার্ভ করতে চাইছে। তারা বিদেশি শিক্ষায় শিক্ষিত, ইউরোপের জীবনযাপনে অভ্যস্ত, এবং তাদেরকে ডেকে এনে আপনি তথাকথিত ঐক্যমতের যে সমস্ত জায়গাগুলোতে বসিয়েছেন। আমরা রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন চাই। আমরা বাংলাদেশটাকে সেই যে আগের সেই লুটপাট দুর্নীতি এগুলো হোক, সেটা কোনোভাবেই আমরা চাই না। তার মানে এই না যে আপনি সংস্কারের মোড়ক সামনে রেখে আপনি জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত গ্রহণ করবেন। বাংলাদেশে ওই যে করিডোর দেওয়ার নামে, সেন্ট মার্টিন দেওয়ার নামে আমেরিকার সৈন্যকে এখানে নিয়ে আসবেন। এই জিনিসগুলো বাংলাদেশের যে দলই করুক না কেন, গুটি কয়েক মানুষ ছাড়া এটি মানবে না। আমি শেষ করে দেবো এই জায়গাটায়। বাংলাদেশের মানুষ একটা নির্বাচন চায়। এই নির্বাচনের ভেতর থেকে যে এই দেশ স্বর্গ হয়ে যাবে, আমি এটা কখনোই মনে করি না। কারণ বাংলাদেশে 4টা ভালো নির্বাচন হয়েছিল, কিন্তু সংকট কাটেনি। এই যে নির্বাচনটি ডিসেম্বরে হোক ফেব্রুয়ারিতে হোক, সংকট চলে যাবে এটি আমি মনে করি না। কিন্তু তার মানে এই না যে আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাবেন না। একটা অনির্বাচিত সরকার দিয়ে রাষ্ট্রের মধ্যে মব ক্রিয়েট করে আপনি বাংলাদেশকে 71কে ভুলিয়ে দিতে চাইবেন, 71-এর মুখোমুখি 24কে দাঁড় করাতে চাইবেন, এটি বাংলাদেশের মানুষ মানবে না। এই দেশ মুক্তিযুদ্ধের দেশ। এটিকে আপনি যে মোড়কেই হোক না কেন বৃত্তবন্দী যদি করতে চান, তার পরিণতি এবং তার যে ইম্প্যাক্ট হবে, কি ইম্প্যাক্ট হবে এটি আপনি ধারণা করতে